কি মন্ত্রী, চোখ যে একেবারে ছানা বড়া হয়ে গেল গো তোমার। তা এইরকম সোনার দুর্লভ অস্ত্র আগে কখনো দেখেছো তুমি? আগে না মহারাজ, অপূর্ব, অসাধারণ, অতুলনীয়। হ্যাঁ মন্ত্রী, এগুলো আমার পূর্বপুরুষের, যা দিয়ে তারা যুদ্ধে জয়লাভ করেছিল। মহারাজ, আমার মাথায় না দারুণ একটা বুদ্ধি এসেছে, যদি বলেন তো বলি। কি বুদ্ধি মন্ত্রী? বলো বলো, চট করে বলো তো শুনি। মহারাজ, এই সোনার অস্ত্রগুলো সিন্দুক বন্দি না করে যদি বিভিন্ন রাজ্যে এর প্রদর্শনীর ব্যবস্থা করেন, তাহলে এই সোনার মূল্যবান অস্ত্রগুলো সবাই দেখার সুযোগ পাবে। এই শুধু তাই নয়, শুধু তাই নয়, এগুলো দেখার জন্য আমরা কিছু প্রবেশ মূল্য ধার্য করব, যার থেকে আমাদের কিছু অর্থ লাভ হবে। কি বলেন মহারাজ? কিরকম এক ঢিলে দুই পাখি হবে? বাহ বাহ বাহ, দারুণ দারুণ মন্ত্রী, দারুণ দারুণ বুদ্ধি। কিন্তু এই অস্ত্র প্রদর্শনী কোথা থেকে শুরু করা যায় বলতো? কেন মহারাজ, কৃষ্ণনগর থেকে? হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছ, ঠিক, একদম ঠিক। তাহলে কৃষ্ণচন্দ্রকে আজই পত্রে জানিয়ে দাও, আগামীকালই এই প্রদর্শনীর জন্য আমরা রওনা হচ্ছি। ঠিক আছে? যথাজ্ঞে মহারাজ, আমি আজই দুধকে দিয়ে পত্র পাঠাবার ব্যবস্থা করছি। তাহলে আমি এবার আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলি, দেখেছো বুড়োর কাণ্ড? কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসে আছো। বলি, শুনছো? এইরকম টেকো মাথায় হাওয়া না লাগিয়ে আর ভুঁড়িতে হাত না বুলিয়ে সংসারে টুকিটাকি কাজে হাতটাও তো একটু লাগাতে পারো নাকি? তা আমি তো এই হাতের কাজটাই করছি নাকি? মলজা, বলি এই নারকোলটা যে আনলে বাজার থেকে নাড়ু করার জন্য, তা এইটা ছাড়িয়ে দেবে কে শুনি? ও বাবা, সামান্য একটা কাজের জন্য এত চটপাট? তা দাও দেখি। এই নাও তোমার নারকোল। কি গো, চললে যে বড়, তা খাবারটা কে খাবে শুনি? এসে খাবো, চলে গিন্নি। বাবা, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। ধুর 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 ধুর। মহারাজের জয় হোক। হ্যাঁ বলো প্রহরী, কি বার্তা? মহারাজ, খাম্বাজ রাজের দূত এসেছেন বিশেষ একটি পত্র নিয়ে আপনার সঙ্গে দেখা করতে। তা যাও, তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, খাম্বাজ রাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাহলে এইবার আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তা বড় তো মন্ত্রী, কি লিখেছেন খাম্বাজ রাজ এই পত্রে? হ্যাঁ মহারাজ, খাম্বাজ রাজ লিখেছেন যে আগামীকাল খাম্বাজ রাজ খাম্বাজ মন্ত্রীকে সাথে নিয়ে তার কিছু দুর্লভ সোনার অস্ত্র প্রদর্শনীর উদ্দেশ্যে কৃষ্ণনগরে আসছেন এবং আপনাকে এই প্রদর্শনীর দায়িত্বভার নিতে বলেছেন। কি বিপদ রে বাবা, এই গুরু দায়িত্ব এইবার আমি পালন করি কিভাবে? আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই দায়িত্বভার আপনি নিশ্চিন্তে আমার ঘাড়ে দিতে পারেন। হাজার হোক সোনার অস্ত্র বলে কথা, তাও আবার দুর্লভ। না না মন্ত্রী, এই গুরু দায়িত্ব আমি একজন বিচক্ষণ ব্যক্তির হাতেই দিতে চাই। তা সে কে মহারাজ? কেন, আমাদের গোপাল। ঠিক ঠিক, একদম ঠিক, গোপালই একমাত্র বিচক্ষণ ব্যক্তি। ঠিক আছে মহারাজ, আমিও দেখব গোপাল এই গুরুদায়িত্ব কিভাবে পালন করে। তাহলে মন্ত্রী, তুমি ঘোষক দ্বারা এই প্রদর্শনীর কথা সারা রাজ্যে ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে আজ সভা এখানেই মুলতুবি। সবাই এবার আসতে পারো। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজপ্রাসাদের সামনে একটি বিরাট সোনার অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছেন।
এই অস্ত্রগুলি খুবই দুর্লভ। এই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করতে আসছেন স্বয়ং খাম্বাজ রাজ। তাই যারা যারা এই প্রদর্শনী দেখতে ইচ্ছুক তাদেরকে মহারাজ সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রবেশ মূল্য হিসেবে একটি মোহর ধার্য করা হয়েছে। আসুন আসুন আসুন, অবশ্যই আসুন। কিরে বটা, ঘোষণাটা শুনলি? হ্যাঁ রে ঘটা, শুনলাম। আর তাতে যা বুঝলাম, মনে হচ্ছে এই সুযোগে আমাদের কিছু উপরি রোজগার হতে পারে। ঠিক বলেছিস বটা। হ্যাঁ, তাহলে চল। মন্ত্রীমশাই আমাদের কাছে পৌঁছবার আগেই আমরাই মন্ত্রীমশাইয়ের কাছে পৌঁছে যাই। মন্ত্রীমশাই তো কি? আরে এই যে মেঘ না চাইতেই জল। আয় আয় ভেতরে আয়, আমি এক্ষুনি তোদের কাছেই যাচ্ছিলাম। দেখলি ঘটা, আমি তোকে বলেছিলাম না যে আমাদের একটা উপরি রোজগারের সুযোগ আসছে। ইয়া তো ফিসফিস করছিস। শোন, একটা কাজ আছে। হ্যাঁ বলুন। আশা করছি মহারাজের ঘোষণা তোদের কানে গেছে। হ্যাঁ, তা আবার যাবে না। তা কি করতে হবে বলুন? শোন, তোরা আজ রাতে আমার সঙ্গে ইংরেজ সাহেবের কাছে যাবি, আর সেখানে গেলেই জানতে পারবি তোদের কি করতে হবে। তাই রাতে আমার বাড়ি চলে আসিস। আচ্ছা মন্ত্রীমশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ, আয়। আসতে পারি মহারাজ? আরে এসো এসো গোপাল, আমি তোমার কথাই ভাবছিলাম। কেন মহারাজ? গোপাল, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এই অস্ত্র প্রদর্শনীর দায়িত্ব আমি একা কি করে সামলাবো। যদি এই মূল্যবান অস্ত্রগুলোর কিছু হয়ে যায় তাহলে তো খাম্বাজ রাজ আমায় ছেড়ে কথা বলবেন না। তাই আমায় বাঁচাও গোপাল। আমি চাই এই প্রদর্শনীর দায়িত্ব তুমি তোমার হাতে তুলে নাও। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই সোনার অস্ত্রগুলি কিভাবে রক্ষা করতে হয় তা আমিও খুব ভালোভাবেই জানি। তাই নাকি গোপাল? তো কিরকম শুনি? কানটা কাছে আনুন মহারাজ, বলি। বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি তো। ঠিক আছে গোপাল, এই কাজের জন্য যদি তোমার কিছু মোহরের প্রয়োজন হয় তাও আমি দেব। ধন্যবাদ মহারাজ। তাহলে এবার আমি আসি। হ্যাঁ, এসো এসো, আর সাবধানে, যেন কাক পক্ষীতেও টের না পায়। পাবে না মহারাজ। প্রণাম। হ্যাঁ সে মানফ্রি, এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম। তা কি কথা শোনে? হ্যাঁ সাহেব, আসলে হয়েছে কি, খাম্বাজ রাজ তার কিছু সোনার দুর্লভ অস্ত্রের প্রদর্শনী করতে চলেছেন এই কৃষ্ণনগরে। কি বললে? সোনার অস্ত্র মানে গোল্ড? Those are very precious. খাম্বাজ রাজ বলেছেন যে এই সোনার অস্ত্র নাকি কোনো রাজা মহারাজা, এমনকি কোনো ইংরেজদের কাছেও নেই। তাই এর মূল্য অনেক। শোনো মন্ত্রী, এই সোনার অস্ত্র আমাদের চাই। আমি জানি সাহেব, জানি। তার জন্যই তো আপনার কাছে আসা। তবে কিনা এর জন্য আপনাদেরও কিছু পাবে। তার আগে তুমি বলো, ওই সোনার অস্ত্র আমরা কবে পাবো? খাম্বাজ রাজ আগামীকাল সকালে কৃষ্ণনগর আসছেন, আর রাতে ওই অস্ত্রগুলো প্রদর্শনীর জন্য সাজানো হয়ে গেলেই আপনি টুকুস করে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু মনে রেখো মন্ত্রী, আমাদের ঠকাইবার চেষ্টা করিলে তোমার গর্দান যাইবে। না সাহেব, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি চাইলে কষ্টি পাথরে প্রত্যেকটি সোনার অস্ত্র যাচাই করে নেবেন। সে তো আমরা নেবই, সব টেস্ট করিয়াই নেব। তাহলে ওই কথাই রইল সাহেব, আগামীকাল ঠিক এইখানেই দেখা হচ্ছে। আপনি শুধু মোহরের থলিটা হ্যাঁ, ওই সব নিয়ে তোমাকে চিন্তা করিতে হইবে না। তুমি তোমার মোহর পাইয়া যাবে।
তাহলে মন্ত্রী মশাই এই চুরিটা আমরা কি করে করব? শোন, রাতে যখন প্রহরীরা এই সোনার অস্ত্রগুলো পাহারা দেবে তখন তোরা ওদের নাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিবি, আর অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর তারপরে শুধুই মোহর, মোহরই মোহর। আসুন আসুন খাম্বাজরাজ, আসুন আসুন। তা প্রদর্শনীর সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ খাম্বাজরাজ, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। গোপাল সবকিছু নিজের হাতে পরিপাটি করে ব্যবস্থা করেছে। তা সুরক্ষার ব্যবস্থা কেমন? হাজার হোক সোনার অস্ত্র বলে কথা। হ্যাঁ, না না খাম্বাজ মন্ত্রী, এই অস্ত্রগুলো সুরক্ষার জন্য ইতিমধ্যেই আমি প্রহরী নিয়োগ করেছি। বাহ বাহ বাহ, এই না বলে কৃষ্ণচন্দ্র, তোমার এই দায়িত্ববোধ দেখে আমি খুবই খুশি হলাম। আর তাছাড়া আমাদের গোপাল তো আছেই। হ্যাঁ মহারাজ, তাহলে এইবার ভেতরে আসা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ গোপাল, সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? সামলে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কি গোপাল, তা আগামীকাল যে প্রদর্শনী, আয়োজন কতদূর? এই তো মহারাজ, প্রদর্শনীর জন্য সব অস্ত্র সাজানো হয়ে গেছে, এইবার শুধু আগামীকালের অপেক্ষা। বাহ বাহ বাহ, তা প্রহরীরা তোমরা তাহলে ঠিকঠাক করে পাহারা দিও। আমরা তাহলে আসি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা এইখান থেকে একটা মাছিও গলতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন। ওই দেখুন মন্ত্রী মশাই, প্রহরীরা ঘুমে ঢুলছে। হ্যাঁ, এটাই সঠিক সময়। তাহলে যা, এবারে কাজটা সেরে ফেল। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা এই যাব আর ওই টুকুস করে আসবো। হ্যাঁ হ্যাঁ, আর এই অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে, আর তারপর শুধু মোহরই মোহর। এই দেখুন মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। কই এনেছিস? দেখি দেখি। সাব্বাস, এইবার তোরা এইগুলো নিয়ে সোজা কাল সকালে পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর ওদিকে আমিও কাল সকালে প্রদর্শনীর সময় মহারাজের কাছে গোপালকে চোর বলে দোষী সাব্যস্ত করব। এরপর বুঝবে গোপাল আমার পিছনে লাগার ফল। বাবা বাবা, মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি! তাহলে এবার তোরা যা, আর সাহেবদের কাছ থেকে মোহরগুলো নিয়ে কালকে আমার বাড়িতে চলে আসিস। সেখানেই আমি তোদের বকেয়া বুঝিয়ে দেব। এই এই আস্তে আস্তে, একদম ঠেলাঠেলি নয়, সবাই সবাই দেখতে পাবে। দেখেছেন মহারাজ, আপনার এই প্রদর্শনী দেখার জন্য কত ভিড় একেবারে উপচে পড়ছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছিলে। তা খাম্বাজরাজ, আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি খুশি। এত ভিড় আমার তো কল্পনারও বাইরে কৃষ্ণচন্দ্র। তাহলে খাম্বাজরাজ, এবার যে এই প্রদর্শনীর উদ্বোধনের সময় ঘনিয়ে এলো, আসুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চল।
এই যে বাটা ঘটা, এসো এসো, তোমাদের জন্যই আমরা অপেক্ষা করিতেছিলাম। তা অস্ত্রগুলো আনিয়াছ? হ্যাঁ সাহেব, আপনি আপনি সব মিলিয়ে নিতে পারেন। তা তো নিবই, আর তার সঙ্গে এও যাচাই করিয়া নিব যে এগুলো অরিজিনাল গোল্ড কিনা। সে তো নিশ্চয়ই সাহেব, আমাদের ঘাড়ে কটা মাথা যে আপনাদের ঠকাতে যাব। বাহ বাহ, তোমাদের কথায় আমি খুশি হইলাম, মানে আমরা খুশি হইলাম। তা এই শেখরা, এগুলো ভালো করে যাচাই করে দেখো তো, এই গোল্ডগুলো অরিজিনাল তো? আগে নিশ্চয়ই হুজুর। কি হইল? তুমি এইভাবে একবার আমাদের মুখের দিকে একবার ওদের মুখের দিকে তাকাইতেছো। হোয়াট হ্যাপেন্ড? সাহেব কি আর বলবো, এই মরকটগুলো আপনাদের ডাহা ঠকানে ঠকিয়েছে। কেন, কি হইয়াছে? সাহেব এগুলো সব পিতলের। হ্যাঁ হ্যাঁ, পিতল। বাট কি এত বড় সাহস তোমাদের যে সোনা বলে পিতল গচানো? এই মাটি করেছে, এটা কি হলো রে ঘটা? মাঝখান থেকে মন্ত্রী মশাই আমাদের এইভাবে ফাঁসালো। তোমরা জানো যে আমরা এক্ষুনি তোমাদের গুলি করিয়া মাথার খুলি উড়াইয়া দিতে পারি। বাডিস কাউন্ডালস। ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন। আমরা আপনাদের ঠকাইনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা আপনাদের ঠকাইনি। তা করিলে তোমার টিকিও খুঁজে পাইবে না, সেটা নিশ্চয় জানো তোমরা। আমাদের তো মন্ত্রী মশাই আপনাদের কাছে পাঠিয়েছিল। হাই, তোমরা সত্যি বলিতেছ? একদম সত্যি সাহেব, আমি আমার বাড়ির গিন্নির দিব্যি খেয়ে বলছি। চলো তাহলে, চলো আমাদেরকে তোমাদের মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে চলো এখনই। হ্যাঁ সাহেব, চলুন চলুন। দেখি কৃষ্ণচন্দ্র, অস্ত্র কোথায়? কি এবার এবার কি হবে মহারাজ? আপনার সমস্ত অস্ত্র যে? না না, মানে আমি মানে গোপাল গোপাল। দেখলেন তো মহারাজ, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে গোপালকে এই দায়িত্ব দেবেন না। এখন হলো তো? গোপাল, তার মানে তুমি? না খাম্বাজরাজ, আপনি বিশ্বাস করুন, এই কাজে আমি করিনি। তাহলে কি অস্ত্রগুলোর পাখা গজিয়েছিল যে উড়ে গেল? আমি তোমাকে ছাড়বো না গোপাল, আমি তোমাকে ছাড়বো না। এই কে আছো? গোপালকে বন্দি করো। আমাদের ছেড়ে দিন সাহেব, আমরা আর এইরকম কোনোদিনও করব না। কি সাহেব, আপনারা আর বড়টা ঘটারই কি অবস্থা? জানো কৃষ্ণচন্দ্র, এরা আমাদের কাছে গিয়েছিল এই সোনার অস্ত্রগুলি বিক্রি করিতে, কিন্তু আমরা যখন এইগুলি কোষ্ঠী পাথরে যাচাই করি তখন দেখি এগুলো সব নকল পিতলের অস্ত্র। এই মরেছে, এরকম তো কথা ছিল না। এ কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। ও, তার মানে এই অস্ত্রগুলো চুরি করেছে বটার ঘটা? না মহারাজ, এই চুরি আমরা স্বইচ্ছায় করিনি। বিশ্বাস করুন, আমাদের চুরি করতে বলেছিল স্বয়ং এই মন্ত্রী মশাই। এই মরেছে, এইবার মানে মানে কেটে পড়ি। মন্ত্রী? তাহলে এই চক্রের কাণ্ডারি তুমি? সাহেব, মন্ত্রীকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম, এবার আপনারাই এদের বিচার করুন। ওরে বাবা রে, এবার আমি পালাই। পালাবে না মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমরা তোমাকে ছাড়িবে না, আমাদের ঠকানো। আই শুট ইউ, স্টপ স্টপ। ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন, আর ঠকাবো না। ভুলে গেছে মহারাজ, এই সাহেবদের হাত থেকে এবারের মতো আমাকে বাঁচান। কিন্তু কৃষ্ণচন্দ্র, আমার সোনার অস্ত্র? কোনো চিন্তা করবেন না খাম্বাজরাজ, সেগুলো সব সুরক্ষিত আছে। এই ন্যাপলা গুলটে, নিয়ে আয় তো থলিটা। তাহলে ওরা যেগুলো চুরি করেছিল সেগুলো কি গোপাল? সেগুলো সব পেতলের খাম্বাজরাজ। মানে আসলে হয়েছে কি খাম্বাজরাজ,
আরে গোপাল দাদা সে কি মনে করে পিতলের বাসন তৈরি করার আছে বুঝি? না হে শাকরা, আজ আমি এসেছি তোমার কাছে একটা জরুরি দরকারে। তা বলো গোপাল দাদা, কি করতে পারি? শোনো, আমার কাছে কিছু সোনার মূল্যবান অস্ত্র আছে, যেগুলো দিয়ে তোমাকে হুবহু একই রকম পিতলের অস্ত্র তৈরি করতে হবে। কি পারবে তো? পারবো না মানে? আরে এই যে আমার বাঁ হাতের কাজ গো গোপাল দাদা। তবে সাবধান, এই কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, তোমার কাজ হয়ে যাবে। এই নাও, এই মোহরগুলি রাখো, কাজ শেষ হলে আরো পাবে। বাহ বাহ গোপাল, বাহ, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এই নাও, এই নাও গোপাল, এই সোনার অস্ত্রটা তোমার উপহার। না খাম্বাজরাজ, এই উপহার আমার চাই না। কেন গোপাল, চাই না কেন? আপনি যদি উপহার দিতেই চান, তাহলে আমাদের রাজ্যের প্রজাদের জন্য কিছু উপহার দিন, সেটাই হবে আমার উপহার। তাই হবে গোপাল। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, আমি সবার সামনে ঘোষণা করলাম যে এই বছরে খাম্বাজ রাজ্যে যা গম উৎপন্ন হবে তার 50% আমি কৃষ্ণনগরে প্রজাদের জন্য পাঠাবো। আর শুধু তাই নয়, তার সঙ্গে আজকের এই প্রদর্শনীতে যা অর্থ আয় হবে তার পুরোটাই তুলে দেওয়া হবে কৃষ্ণচন্দ্রের হাতে, রাজ্যের চাষাবাদের উন্নতির জন্য। কি গোপাল, তুমি খুশি তো? ধন্যবাদ খাম্বাজরাজ, আপনি মহান। ধন্যবাদ খাম্বাজরাজ। সবাই বলো, জয় খাম্বাজরাজের জয়, জয় গোপালের জয়। না না মহারাজ, জয় আমার নয়, বলুন কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়, জয় জয় কৃষ্ণনগরের জয়। কি ব্যাপার, নিজের মনে কি সব বিড়বিড় করছেন? বিড়বিড় নয় রানী, কথা বলছি, কথা। কথা বলছেন? কার সাথে কথা বলছেন? কেন, আমি নিজের সঙ্গে কথা বলছি। বুঝেছি, একটু নয় আপনার মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। না না রানী, আমার মাথা একদম ঠিক আছে। আর মাথা ঠিক আছে বলেই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে আপনার মাথায়? আমাকেও বলুন শুনি। এই যে রানী, হ্যাঁ, বুদ্ধির সঙ্গে চীনামাটির মূর্তির কি সম্পর্ক শুনি? আছে আছে, সম্পর্ক আছে। এটা দিয়েই তো আমি আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার সভাসদ গোপালের সঙ্গে একটু রসিকতা করব। আজ রাজসভায় গিয়ে আমি এই মূর্তিটা গোপালের হাতে দেব এবং বলবো আজকে রাতের জন্য এটা ওর বাড়িতে রেখে দিতে। তারপর আমি কেলে পচাকে দিয়ে আজ রাতেই এই মূর্তিটা গোপালের বাড়ি থেকে চুরি করিয়ে আবার রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। এসব করে কি হবে শুনি? পরের দিন সকালে যখন গোপাল দেখবে ওর বাড়ি থেকে মহারাজের দামি চীনামাটির মূর্তিখানা চুরি হয়ে গেছে, তখন গোপালের মুখটা না দেখার মতো হবে। এসব করে আপনি যে কি মজা পান কে জানে, যত সব উল্টো পাল্টা বুদ্ধি। শুনছো? বলি কোথায় গেলে? একবার এদিকে শোনো না। ওরে বাবা রে, কি গো? বলি কানে কথা যাচ্ছে? কি 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 হয়েছে গিনি? যা, কি কি অবস্থা? দরজাটা খুলে পড়ে গেল কি করে? দরজার কি দোষ? হ্যাঁ, কতবার বলেছি দরজার মরচে পড়া কবজাগুলো পাল্টাও পাল্টাও। কে কার কথা শোনে? আরে আরে দাঁড়িয়ে দেখছো কি? এসে ধরো না, ধরো ধরো। এবার তাড়াতাড়ি গিয়ে ছুতরকে ডেকে আনো। না না, ওসব পরে হবে, এখন আমার কাছে টাকা পয়সা নেই। এই তবে কি আজ রাতে ঘর খোলা রেখে ঘুমাবো নাকি? গিন্নি, তোমার স্বামী তো মহারাজ কৃষ্ণচন্দ্র নয় যে ঘর ভর্তি সোনা রানা থাকবে। তোমার স্বামী হলো রাজসভার ভাঁড়, যার বাড়িতে চালের হাঁড়িতে চাল থাকে না, তার বাড়িতে চোর কেন? একটা ইঁদুরও ঢুকবে না। তাই তুমি নিশ্চিন্তে ঘুমো, বুঝলে? হায় রে, এ তুমি আমাকে কার সঙ্গে সংসার করতে পাঠালে ভগবান? হায়, যাই এবার রাজসভার দিকে যাই।
চললাম গিন্নি। শোনো শোনো আমার রাজসভার সদস্যরা, আগে বলুন মহারাজ। চারিদিকে চোর ডাকাতের উপদ্রব যা বাড়ছে, তাতে তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো সব নিরাপদ আছে তো? আচ্ছা, হঠাৎ আমাদের ঘরের জিনিসপত্র নিয়ে আপনার এত চিন্তা কেন মহারাজ? না মানে ভয় হয়, বুঝোই তো, চোর রাত্রিবেলা এসে যদি তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে যায়, তখন কি হবে বলো তো? আগে সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আর কারুর বাড়ি নিরাপদ না থাকুক, আমার বাড়ি একদম নিরাপদ। চোর কেন, আমার অনুমতি ছাড়া আমার চোখের আড়ালে একটা পিঁপড়ে পর্যন্ত আমার বাড়িতে ঢুকতে পারে না। হ্যাঁ, আমার বাড়িও নিরাপদ মহারাজ। আমি আমার বাড়ির চারদিকে পণ্ডিতের ওই মন্ত্র পড়া জল ছিটিয়ে রাখি। চোর সেই মন্ত্র পড়া জলে পা দিলেই চোরের পা অবশ হয়ে যাবে। আমার বাড়ির দরজায় বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি তালা চাবি লাগানো মহারাজ, আমি ছাড়া কেউ সেটা খুলতে পারে না। আর আমি হলাম রাজ্যের মন্ত্রী, আমার বাড়িতে চুরি করবে এত বড় সাহস এই রাজ্যে কোনো চোরেরই নেই। হ্যাঁ, সেই চোরের বাড়িতে চুরি হয় নাকি কোনোদিন? কি বললে গোপাল, তুমি আমাকে চোর বললে? তোমার এত বড় সাহস? আরে ঝগড়া করে কি হবে? কি ব্যাপার গোপাল, সবাই কিছু না কিছু বলছে, কিন্তু তুমি চুপ করেছে। তোমার বাড়ি সুরক্ষিত তো? আগে আসার সময় দেখে এলাম আমার বাড়ির দরজা ভেঙে পড়েছে। রাতে দরজা খোলা রেখেই ঘুমোতে হবে, কিন্তু তাও জোর গলায় বলছি মহারাজ, গোপাল ভাঁড়ের বাড়িতে চুরি করবে এমন বুকের পাটা এই রাজ্যে কেন? গোটা পৃথিবীতে কোনো চোরের নেই। বাহ 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 বাহ, গোপালের বাড়ির দরজা ভেঙে পড়েছে, তার মানে আজ রাতে গোপালের বাড়িতে চুরি করা সব থেকে সোজা কাজ। বলছি, তোমাদের সবার বাড়ি যখন নিরাপদ, তখন তোমাদের মধ্যে যে কোনো একজন আজ রাতের জন্য আমার এই দামি মূর্তিটা নিজের বাড়িতে রেখো। ওটা আমাকে দিন মহারাজ, আমার বাড়ি সব থেকে বেশি সুরক্ষিত। না না, আমাকে দিন। না আমাকে দিন। না না, আমাকে 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 দিন, আমাকে দিন। আমার বাড়ি সুরক্ষিত। আমার বাড়ি বেশি সুরক্ষিত। আমার 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 আরে বাবা, আমি সেনাপতি, আমার বাড়িতে চোর ঢুকবে কি করে? না না, আমার। এটা রাজসভা, মাছের বাজার নয়। কি ব্যাপার গোপাল, তুমি চুপ করে বসে আছো কেন? তুমি বুঝি এই মূর্তিটা নিজের ঘরে রাখতে চাও না? ভয় পাচ্ছ নাকি? আগে তা পাচ্ছি, তবে ওই চোরের ভয় নয় মহারাজ, আমার গিন্নির ভয়। এত সুন্দর মূর্তিটা বাড়িতে নিয়ে গেলে গিন্নি যদি আবার বায়না করে তাকেও এমন একটা মূর্তি কিনে দিতে হবে, তখন কি হবে মহারাজ? দেবে কিনে? আমি তোমায় মোহর দেব তোমার গিন্নিকে মূর্তি কিনে দেওয়ার জন্য। তবে তার আগে এই মূর্তিটা একটি মাত্র রাত তোমার ঘরে রাখতে হবে। সত্যি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। আজ রাতে যদি আমার এই মূর্তিটা তোমার বাড়িতে সুরক্ষিত থাকে, তাহলে আমি তোমাকে 5খানা মোহর পুরস্কার হিসেবে দেব। কিন্তু যদি এই মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি যায়, তাহলে 7 দিনের জন্য আমি তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করব গোপাল, এই আমি বলে দিলাম। সঙ্গে তোমার 1 মাসের বেতনও ঘ্যাচাং ফু। এই নাও ধরো ধরো ধরো। আর কাল সকালে এই মূর্তিটা আবার রাজসভায় নিয়ে এসো, মনে করে কিন্তু। আচ্ছা মহারাজ, এবার চলি। বাহ, কি সুন্দর মূর্তিটা। নয় নয় করে এই মূর্তিটার দাম 20 মোহর তো হবেই। এটাকে সাবধানে রাখতে হবে, না হলে আবার আমার 1 মাসের বেতন মহারাজ কেটে নেবেন বলেছেন। হ্যাঁ, আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো কে পচা। বলেন মহারাজ, কি করতে হবে? বেশি কিছু নয়, তোমাকে গোপালের বাড়িতে চুরি করতে হবে। ওরে বাবা, গোপাল দাদার বাড়িতে চুরি? গোপাল দাদা একবার যদি ধরতে পারে না, আমার হাত পা আস্ত রাখবে নি গো। না 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 না, আমি এসব কিছুই শুনতে চাই না। একমাত্র তুমিই পারবে গোপালের বাড়িতে চুরি করতে। হ্যাঁ, সে যখন আপনি বলতেছেন তখন তো করতেই হবে আর কি। কিন্তু চুরিটা কি করবো সেটা যদি বলে দিতেন তাহলে খুব উপকার হতো। বলছি, আজ আমি গোপালকে একটা সাদা চীনামাটির মূর্তি দিয়েছি। তোমাকে ওই মূর্তিটা চুরি করে আনতে হবে, আর সেটা করতে হবে আজ রাতে। এই নাও তোমার পারিশ্রমিক।
কাজ হয়ে যাবে না মহারাজ, হয়ে যাবে। আমি এসে গেছি গিন্নি। এতক্ষণে তোমার আসার সময় হলো? ও মা, কি সুন্দর মূর্তিটা গো! এটা আমার নয় গিন্নি, মহারাজ এই মূর্তিটা আমাকে এক রাতের জন্য রাখতে দিয়েছেন। হ্যাঁ, কাল সকালে এটা আবার মহারাজকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, শোনো না শোনো, এমন একটা না মূর্তি তুমিও তো কিনতে পারো। হ্যাঁ, যার ঘরে নেই চাল সে গামছা ছেড়ে পড়তে যায় বাঘের ছাল। যত সব। সর্বনাশ হয়ে গেল আমার। ও লোকে তোমার আমার কিছু হয়নি গিন্নি, হয়েছে মহারাজের দেওয়া ওই মূর্তিটা সকাল থেকে খুঁজে পাচ্ছে না গিন্নি। এ কি গিন্নি, তোমার তো লোভ ছিল ওই মূর্তিটার উপরে, তুমি ওই মূর্তিটা সরিয়ে রাখোনি তো? কি বললে? এত বড় কথা! ছি 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 ছি! তুমি কিনা শেষে আমাকে চোর বললে? আজ দুপুরে তোমার খাওয়া বন্ধ, এই বলে দিলাম। যা, মূর্তিও গেল, সঙ্গে দুপুরের খাওয়াটা। কি ব্যাপার, এখনো গোপাল এসে উপস্থিত হলো না তো? আজ গোপালের রাজসভায় আসতে দেরি হবে, এটা আমি আগে থেকেই জানি। আজ তো গোপালের ওই মূর্তি নিয়ে রাজসভায় আসার কথা। ওই তো এসেছে গোপাল। এ কি গোপাল, চিন্তায় কুঁচকে গেছে তোমার কপাল, হলো কি? কি আবার হবে? আজ সকালে উঠে দেখি মহারাজের দেওয়া মূর্তিটা উধাও। সে কি? আমার এত দামি মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি হয়ে গেল? ছি ছি গোপাল, তুমি কাল রাজসভায় বলেছিলে তোমার বাড়িতে চুরি করবে, এত বড় বুকের পাঁটা নাকি কোনো চোরেরই নেই। তাই আমি ভরসা করে তোমার কাছে আমার দামি মূর্তিটা জমা রাখতে দিয়েছিলাম। আগে আগে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো মাথায় ঢুকছে না মহারাজ। মহারাজ দেখেছেন তো, গোপালের খালি মুখেই বড় বড় কথা। সেটাই তো দেখছি। না 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 গোপাল, গোপাল, আমি তোমাকে আগামী 7 দিনের জন্য এই রাজসভা থেকে বহিষ্কার করলাম, আর সঙ্গে তোমার 1 মাসের বেতনও কেটে নিলাম। এরকম করবে না মহারাজ, আমি আর আমার গিন্নি না খেতে পেয়ে মরবো যে। তাই নাকি? বেশ বেশ, তবে একটাই শর্তে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। তোমাকে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে তোমার বাড়ি থেকে আমার দেওয়া মূর্তি চুরি হয়ে গেছে। রাজ্যের লোকেও জানুক গোপাল কতটা হুঁশিয়ার মানুষ। হ্যাঁ, সে কি এরকম বললে যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে? না 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 না, এ কি করে হয়? আচ্ছা, আমি তো এসে থেকে একবারও বলিনি মূর্তিটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, তাহলে মহারাজ এত জোর গলায় বলছেন কি করে? এর পেছনে মহারাজের হাত নেই তো? কি হলো গোপাল, চুপ করে আছো কেন? বলো বলো। আগে আমি রাজি মহারাজ, তবে আজ নয়, আমাকে একটা দিন সময় দিন। আমি আগামীকাল গোটা রাজ্যের লোকেদের জানিয়ে দেব আমার বাড়িতে চুরি হয়েছে। আজ চলি মহারাজ। বাবা রে বাবা, এই গোপাল দাদা তো এদিকেই আসতেছে। এই গোপাল দাদা কি তবে বুঝতে পেরেছে যে আমি গোপাল দাদার ঘরে ঢুকে চুরি করেছি? কি ব্যাপার, কেলে পচে আমাকে দেখে উল্টো দিকে হাঁটা লাগালো কেন? দেখি তো। এই
এই কেলে পচা, কেলে পচা। ওরে বাবা রে বাবা রে বাবা। না না না, কেলে পচা আমাকে দেখে ছুটে পালাচ্ছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। দাঁড়া বেটা, দাঁড়া 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 বলছি, না হলে তো ঠ্যাং ভেঙে দেবো, বলে দিলাম। আমারে ছেড়ে দাও গোপাল দাদা, মহারাজ বলেছে বলে আমি তোমার বাড়ি থেকে মূর্তি চুরি করেছি, আমাকে ছেড়ে দাও। মহারাজের মুখের উপর না বলতে পারিনি, তাই ভুল হয়ে গেছে গোপাল দাদা, আর হবে না কোনোদিনও গোপাল দাদা গো। ও এই ব্যাপার, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কলা? এর মধ্যে আবার কলা এলো কই থেকে গোপাল দাদা? চুপ। তাহলে যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। হ্যাঁ শোন শোন কেলে পচা, তুই যে আমার বাড়িতে চুরি করেছিস এবং আমি সেটা জানি, এটা যেন মহারাজ জানতে না পারেন। না না, আমি কাউকে কিছুটি বলবো না গোপাল দাদা। এইবার মহারাজ আমি আপনাকে দেখাবো গোপালের বুদ্ধি। বলো গোপাল দাদা, পুতুল কিনতে এসেছো বুঝি? ঠিক ধরেছো ভাই। এই দেখো গোপাল দাদা, এখানে অনেক পুতুল আছে, পছন্দ করো এর মধ্যে থেকে একটা। না না, আমার পুতুল চাই ঠিকই, কিন্তু সেই পুতুল এখানে পাবো না। আমার জন্য তোমাকে সেই বিশেষ পুতুল বিশেষ পদ্ধতিতে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, বিশেষ পুতুল বানিয়ে দিতে হবে? হ্যাঁ ভাই, আর সেটা মাটি দিয়ে নয়, বানিয়ে দিতে হবে। সে কি, জীবনে তো কোনোদিন ওরকম পুতুল বানায়নি গোপাল দাদা। তবে তবে তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখতে পারি। বেশ, তবে চলে এসো আমার সঙ্গে। আগামীকাল সকালের মধ্যে আমার ওই বিশেষ পুতুল চাই, বুঝলে? রানী, ও রানী, আমি সফল হয়েছি। আজ রাজসভায় গোপালের মুখখানা দেখার মতন ছিল। গোপালকে আমি যতদূর চিনি, গোপাল কিন্তু চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু একটা করবে, দেখো। না 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 না, এইবার গোপাল কিছুই করতে পারবে না। আগামীকাল গোপাল রাজ্যের সব প্রজাদের সামনে নিজের হার স্বীকার করবে বলে কথা দিয়েছে। এতদিনে আমি গোপালকে ঠিকঠাক জব্দ করতে পেরেছি। কাজ হয়ে গেছে গোপাল দাদা। বাহ 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 বাহ, দারুণ কাজ করেছে দেখছি। কই গো গিন্নি, একটু নুন নিয়ে এসো। এটা কি করছো গোপাল দাদা? বরফের মূর্তির গায়ে নুন মাখাচ্ছ কেন? নুন মাখাচ্ছি যাতে আজ রাতে মূর্তিটা গলে জল হয়ে না যায়। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। কই গোপাল কোথায়? গোপাল মনে হয় আজ রাজসভায় ডুব মারবে। না 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 না, ডুব মারলে তো হবে না। সেরকম হলে আমি গোপালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তার আর কোনো দরকার নেই মহারাজ, গোপাল এসে গেছে। তোমার হাতে এটা কি গোপাল? এটা আমার সঞ্চয় করা অর্থ দিয়ে কেনা মূর্তি মহারাজ। মহারাজ, আমার বাড়ি একদম নিরাপদ নয়, চোর ডাকাত যে কোনো সময় এসে আমার বাড়ি থেকে এই দামি মূর্তিখানা তুলে নিয়ে যেতে পারে, তাই এটা আমি আপনার কাছে জমা রাখতে এলাম মহারাজ। বাহ 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 বাহ, দারুণ মূর্তি তো। তা কিসের তৈরি এটা গোপাল? আগে শ্বেত পাথরের মহারাজ। এটা আপনার ঘরে রেখে দিন যত্ন করে, আমি 2 বেলা এসে একবার চোখের দেখা দেখে যাব। হ্যাঁ বেশ বেশ, এটা আপাতত আমার সিংহাসনের উপরেই থাক, ফিরে এসে আমি এটা আমার ঘরে তুলে রাখবো। ফিরে এসে মানে কোথায় যাবেন আপনি মহারাজ? কেন কেন, ভুলে গেলে মন্ত্রী? গতকাল গোপাল কি বলেছিল? গোপাল বলেছিল আজ গোপাল গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবে ওর বাড়ি থেকে মহারাজের দেওয়া মূর্তিটা চুরি হয়ে গেছে। ঠিক ঠিক, আর এই দৃশ্য আমি নিজের চোখে দেখব, তাই আমিও যাব গোপালের সঙ্গে। চলুন না চলুন, একটু পরে বুঝবেন খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি তো তৈরি মহারাজ। আপনারা সবাই চলুন আমার সঙ্গে। এবার শুরু কর গোপাল। রাজ্যের মানুষও জানো তুমি নিজেকে যতটা হুঁশিয়ার বলো, আসলে তুমি তো ততটা হুঁশিয়ার মানুষ নও। ঠিক বলেছেন মহারাজ। গোপাল হুঁশিয়ার মানুষ হলে গোপালের বাড়িতে চুরি হতো নাকি? মহারাজ, আমি গরিব মানুষ। আমার বাড়িতে পাহারা দেওয়ার জন্য না আছে প্রহরী, না আছে রক্ষী, এমনকি আমার বাড়ির দরজাটাও খুলে পড়ে গেছে। কিন্তু কিন্তু আপনার রাজবাড়িতে ভর্তি প্রহরী, কি মোটা মোটা দরজা জানলা, এত কিছুর মধ্যে থেকে আমার এই মূর্তিখানা চুরি হয়ে যাবে না তো? পাগল হয়েছো নাকি তুমি গোপাল? আমার রাজবাড়ি থেকে চুরি করবে এত বড় সাহস কার আছে শুনি? সেটাই তো, কিন্তু তাও যে চোর গোপালের বাড়ি থেকে চুরি করে তার কাছে তো এটা নস্যি মহারাজ। কি তোমার দিমাগ একটুও কমেনি দেখছি গোপাল। আগে ওটা জীবনেও কমবে না মহারাজ। আমার কেমন একটা খটকা লাগছে মহারাজ। আমার মূর্তিটা চুরি হয়ে গেলে কি হবে মহারাজ? এটা অসম্ভব। রাজবাড়ি থেকে তোমার মূর্তি জীবনেও চুরি হবে না। যদি হয়ে যায় তাহলে আমি তোমার মতো গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবো গোপালের জমা রাখা মূর্তি আমার রাজবাড়ি থেকে চুরি হয়ে গেছে। তখন রাজ্যের প্রজাদের কাছে আপনার মান সম্মান যে ধুলোই মিশে যাবে মহারাজ। এ গোপাল, যেটা কোনোদিন হবে না সেটা ভেবে অযথা সময় নষ্ট করছো কেন বলো তো? কে বলেছে হবে না? হতেও তো পারে এমনটা। মহারাজ, আমার মন কুটাচ্ছে মহারাজ। চলুন না একবার রাজসভায় কি দেখে আসি আমার মূর্তিটা ঠিক আছে কিনা। কি আমার মূর্তি গেল কোথায়? সত্যি তো, রাজবাড়ি থেকে চুরি। রে, আমার তো দামি মূর্তিটা চুরি হয়ে গেল। এবার কি হবে? মানে সত্যি তো, গেল কোথায় মূর্তিটা? দেখেছেন মহারাজ, এ চোর যে সে চোর নয়। কেলে পচা, এটাও তাহলে কেলে পচারই কাজ। এটাও মানে আমার বাড়ি থেকে মূর্তিটাও বুঝি কেলে পচা চুরি করেছে? এই রে, কেলে পচাকে এখানে ডেকে পাঠালে তো আমার সব চাল ধরা পড়ে যাবে। তার থেকে ভালো বিষয়টা এখানেই চাপা দিয়ে দেওয়া। না 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 না, কেলে পচা চুরি করেনি, অন্য কোনো চোর করেছে হয়তো। ছাড়ো এসব বাদ দাও তো এখন। না বাদ দেবো কেন? আপনাকেও তো এবার আমার সঙ্গে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে ওই একই কথা বলতে হবে মহারাজ। গোপাল ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমার বেতন কাটবো না, উল্টে তোমাকে দ্বিগুণ বেতন দেবো। সব ভুলে যাও গোপাল, ভুলে যাও। তাই নাকি? দ্বিগুণ বেতন পেলে সব ভুলে যেতে পারি বই কি। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। আর কেউ জানুক চাই না জানুক, আপনারা তো জানেন কোথা থেকে কি হলো। চুপ, এটা যেন আবার মহারাজকে বলে দেবেন না যে আমি বরফ দিয়ে মূর্তি বানিয়ে এনেছিলাম, আর সেই মূর্তি কেউ চুরি করেনি, গরমে আপনা আপনি গলে গেছে। এ কি মহারাজ, সাত সকালে গালে হাত দিয়ে বসে আপনি কি এত চিন্তা করছেন? মহারাজের চিন্তা কি একটা? রাজ্যে কোথায় কি হচ্ছে সবই তো মহারাজকেই ভাবতে হবে। মহারাজ বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকেরা ভেবেই কাজ করে, কাজ করে ভাবেন না। তবে মহারাজের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ভাবনাটা বেশ ভালোই ভোগাচ্ছে। না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে। হ্যাঁ, আমার কিছু বললে? আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি। এ যে বন্ধ হচ্ছে না। আরে কি মুশকিল। কি করে বন্ধ হবে মহারাজ? এটা তো গোপালের স্বভাব, খালি অন্যের পিছনে কাঠি দেওয়া। সে কি আর অত সহজে বন্ধ হয়? আরে তোর গোপাল নয়, আমার দাঁত। এ আর এমন কি ব্যাপার মহারাজ, মুখ বন্ধ করলেই ওই দাঁত বন্ধ হয়ে যাবে। ও দাঁত নয়, দাঁতে ব্যথা। ও দাঁতে ব্যথাটা যে কিছুতেই বন্ধ হচ্ছে না। তবে কি মহারাজের আবার সেই পোকা দাঁত?
এ আর বলার কি আছে? সাধে কি আর মহারাজ দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছেন? বৈদ্যের কথায় সায় দিয়ে গোপাল দেখছি নিজেকে বেশ চালাক মনে করছে। মহারাজের দাঁতে যে পোকা, এটা তো বোকারাও জানে, এতে চালাকির কি আছে? গোপাল ভাই খুবই চালাক, একটুও নয় বোকা। যন্ত্রণার চোটে মহারাজ কাহিল, হয়েছে দাঁতে পোকা। এ কি বটে, এদিকে আমি মরছি আমার জ্বালায়, মানে দাঁতের জ্বালায়, আর সবার ফুর্তি হচ্ছে। মনেতে পুলক ধরেছে নাকি? ওই গোপালই তো বদের হাঁড়ি, ওই তো তখন থেকে দাঁত বের করে আপনার দাঁতের বদনাম করে ছাড়ল। তাই তো দেখছি। আমার দাঁতে ব্যথা শুনে গোপাল যেন একেবারে নিচে নিচে উঠছে, আর সভা কবিও তো কম যায় না। ওরে বাবা রে! শুধু কি নিজে নাচছে, সঙ্গে বাকি সবাইকেও নাচাচ্ছে। মন্ত্রী মশাই মনে হচ্ছে ফাঁকতালে আমার টাক মাথায় কাদা লাগানোর চেষ্টা করছে। তবে বলছিলাম কি, ওই পোকা দাঁত সময় থাকতে থাকতে সমূলে তুলে ফেলাই ভালো, তাহলে যন্ত্রণা বাড়বে বই কমবে না। তোমারও যেমন বুদ্ধি বৈদ্য। আমার কত দিনের সাধের দাঁত, একে আমি সজ্ঞানে হারাই কি করে বলো তো? কান খুলে শোনো, দাঁত তোলার কথা ভুলে গিয়ে অন্য কোনো ব্যথা কমানোর উপায় ভাবো। আর ব্যথা যদি না কমে, তবে কিন্তু আমি কাউকে ছাড়বো না। গোপাল কি ধরা ছোঁয়ার বাইরে মহারাজ? না 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 না, গোপাল কেউ ছাড়বো না। ওই নিজে নাচা আর অন্যদের নাচানো আমি বের করছি। ওরে বাবা, কি ব্যথা! এই তো, এটাই তো আমি চাইছিলাম মহারাজ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, দেখি আমি কিছু একটা ভেবে চিন্তে বের করছি। আপনার সব ব্যথার আমি একেবারে কাঁথা কেচে ছেড়ে দেবো। একেই বলে যার দাঁত তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তবে মনে হচ্ছে এই দাঁত নিয়ে বেশ ভালো রকম একটা শিক্ষা না পেলে মহারাজের হুঁশ ফিরবে না। মহারাজ বললেন বটে, তবে তবে কি করে যে কি বানাই? না না না, যেমন করেই হোক কিছু একটা বানাতেই হবে। এত মন দিয়ে কি গবেষণা করছো রাজবৈদ্য? না মানে ওই মহারাজের দাঁতের ব্যথা, তাই এই সব মিলিয়ে মিশিয়ে। তা কি সব মেশাচ্ছ শুনি? এই তো এই লবঙ্গ, দারচিনি, আর ওই কিছুটা হর্তুকি আর আমলকির গুঁড়ো। তবে যতই চেষ্টা করো, ক্ষীরটা আমি খাবো। এবার শুধু ওই খাঁটি সর্ষের তেল এনে এই মিশ্রণটা তুলে ফেলতে পারলেই মনে হয় কাজ হয়ে যাবে। ওই তেল মিশিয়ে কবিরাজি খেলটা তো আমি খেলবো। এই রে, মনে মনে মন্ত্রীমশাই কি সব ওই বিড়বিড় করছেন? বলছিলাম ওই গুঁড়োগুলো সব আমাকে বুঝিয়ে দাও, বাকি তেল জোগাড় করার দায়িত্ব আমার। তার মানে? কোনো মানে নেই, মানে যা বলছি তাই করো, না হলে মহারাজের কানে তোমার নামে এমন ফুসমন্ত্র ঢালবো যে তোমার কবিরাজি কারবার মাথায় উঠবে। এই তো, এইবার এই শর্মা দেখাবে কোন তেলে কোন ব্যথা সারে। কই গো গিন্নি, দাও একটু জল দাও দেখি। তেষ্টায় গলাটা একেবারে কাঠ হয়ে গেছে গো। যা বুঝছি তাতে মনে হচ্ছে এবার শুধু ওই জল খেয়েই বল বাড়াতে হবে। বলি ওরকম ম্যাকাটারা কথা না বলে আসল কথাটা বলবে। পোকা দাঁত তুলবো না বলে মহারাজ বোকার মতো বায়না করছেন, আবার দাঁতের ব্যথা না কমলে আচ্ছা করে সমঝেও দেবেন। এ আবার কেমন বায়না? দেখি এখন রাজবৈদ্যই খুঁজে পেতে কোনো টোটকা বের করতে পারে কিনা। টোটকা তো তৈরি ছিল, কিন্তু মন্ত্রী মশাই তো ছো করে এসে সব ওই ছো মেরে কেড়ে নিল। তার মানে খেটে মরবে তুমি আর নাম কিনবে মন্ত্রী? এখন তো সব দেখে শুনে সেই রকমই মনে হচ্ছে। দাঁড়া, মন্ত্রীর নাম কেনা বের করছি। আমার খুদে বাহিনীকে কাজে লাগিয়ে আমি মন্ত্রী মশাইয়ের সব পরিকল্পনা ঘেঁটে একেবারে ঘ করে দিচ্ছি। ও
গ ঘ এসব এসব তুমি কি বলছো গোপাল? আরে এটা তো কথার কথা। আসল কথাটা হলো আমার বাহিনী মন্ত্রীমশাইয়ের ওপর নজর রাখবে আর যথা সময়ে সুযোগের সদ্ব্যবহার করবে। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। কিন্তু কাজটা কি সেটা তো বলবেন। তাহলে শোন, তেল এনে দিতে হবে, ঘানি ভাঙা খাঁটি সর্ষের তেল। ও তাই বলুন, এ আর এমন কি ব্যাপার? ওই তেল জোগাড় করে ফেলে ওই গুঁড়োগুলো মিশিয়ে নিয়েই আমি মহারাজকে দাঁতের ব্যথা সারানোর মোক্ষম ওষুধ উপহার দেব। আপনি তাহলে ওই রাজসভায় যাওয়ার জন্য তৈরি হন গিয়ে। এই তেল জোগাড় করা আমাদের বাঁ হাতের কাজ। সে না হয় আমি তৈরি হচ্ছি, তবে তোরা বড় বড় কথা না বলে কাজটা করে দেখা। আরে সবাই এবার এই মোক্ষম সুযোগটাকেই কাজে লাগাই। যা করার তাড়াতাড়ি করতে হবে। তবে দেখিস কেউ যেন বুঝতে না পারে। এদিকের কাজ শেষ। কই বৈদ্যের তো দেখা নেই। না না, মনে হচ্ছে ওর কবিরাজি বিদ্যে দিয়ে খুব একটা সুবিধে করতে পারেনি বলে আর এমুখ হয়নি। ও শুধু কি বৈদ্য, মন্ত্রী মশাইয়ের তো পাত্তা নেই। মনে হচ্ছে মন্ত্রী মশাইও মোক্ষম সময়ে মুখ লুকিয়েছেন। আমি এসে গেছি মহারাজ। এসে একেবারে আমাকে উদ্ধার করেছে। কিন্তু কি তোমার হাত যে দেখছি খালি। আগে আগে সবই জোগাড় করেছিলাম, তবে শেষ রক্ষে আর হলো না। সব চুরি হয়ে গেল মহারাজ। ও ও আমি মরছি দাঁতের ব্যথায়, আর ওদিকে সব লুকোচুরি খেলা হচ্ছে। লুকোচুরি না কানামাছি সেটা তো একটু পরে যখন কান মাথা ভোঁ ভোঁ করবে তখনই টের পাবেন মহারাজ। তুমি আবার কি বিড়বিড় করছো বলো তো? এদিকে আমার সর্বনাশ আর ওদিকে তোমার পৌষ মাস। না না, আমি বলছিলাম ওই মন্ত্রী মশাই যখন ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছেন তখন কাজের কাজ কিছু একটা হলেও হতে পারে। হতে পারে মানে হতেই হবে। এই যে আমি একেবারে হাতে গরম টোটকা বানিয়ে এনেছি। এই তো আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। তবে এটা কিন্তু মানতেই হবে, ওই মহারাজের জন্য ওই মন্ত্রী মশাইয়ের প্রাণ সব সময় কাঁদে। তার বলতে কেঁদে একেবারে ভাসিয়ে দেয়। মন্ত্রী মশাই ঠিক খুঁজে খুঁজে একটা টোটকা বের করেছেন। মন্ত্রী তো নয়, যেন জ্ঞানের শিরোমণি। দাও তো দেখি কি টোটকা। ও বড্ড কষ্ট পাচ্ছি। ও কি যন্ত্রণা! ওরে বাবা! এই তো একবার মুখে দিয়ে দেখুন, সব ব্যথা এক চুটকিতেই গায়েব হয়ে যাবে। কি ওর জ্বলে গেল! ও বাজারে! ঝালে ঝালে মুখটা জ্বলে গেল। যাক বাবা, বাচ্চারা তাহলে লঙ্কা গুঁড়োটা একেবারে ঠিকঠাক মিশিয়ে। পড়ে গেল, কি ঝাল! ওরে বাবা, জল জল জল! মহারাজ, আপনি এরকম তিরিং বিরিং করছেন কেন? কেন আবার? আপনার টোটকা মুখে দিয়ে মহারাজের পটকা ফেটে যাবার জোগাড় হয়েছে যে, এটাও বুঝতে পারছেন না? মন্ত্রী, তোমার মনে মনে এই ছিল? সেই তো, শেষে কিনা মুখে ঝাল গুঁজে দিয়ে মন্ত্রী মশাই মহারাজের হাল খারাপ করে দিলেন। ছি 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 মন্ত্রী মশাই! মনে হচ্ছে গোপালী কোনো কলকাঠি নেড়ে আমার বাড়া ভাতে ছাই ফেলেছে। আমাকে বিপদে ফেলে আবার বিড়বিড় করা হচ্ছে। আপনি আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ, আমি ঠিক আপনার ব্যথা সারানোর ব্যবস্থা করব। আমার ব্যবস্থা? কি ব্যবস্থা? কি ব্যবস্থা করবে শুনি? বেশ বেশ, তাহলে না হয় আর দুটো দিন সহ্য করি। দরকার হলে বিদেশ থেকে টোটকা এনে আপনার মুখে হাসি ফোটাবো। আমাকে দুটো দিন সময় দিন মহারাজ। বেশ, তাহলে না হয় আরো দুটো দিন সহ্য করি। আনাচ্ছি টোটকা। মন্ত্রী মশাইয়ের দৌড় যে কত দূর সেটা আমার ভালোই জানা আছে। আমিও দেখছি
আমি থাকতে মন্ত্রীমশাই কেমন নাম কিনতে পারে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ওমা, হাত তো খালি গো। খালি থাকবে না তো কি ভরে থাকবে? আমি তো তাই ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভরবে তো বটেই, তবে তার জন্যে আর একটু অপেক্ষা করতে হবে। সে আবার কি কথা? এবারে টোটকাটা ঠিক মতো কাজ করেনি বটে, তবে এবার আমি একেবারে খাম্বাজ রাজ্যের হাকিমের টোটকা নিয়ে মহারাজকে চমকে দেব। ও, তোমার কত বুদ্ধি! হ্যাঁ, তা একটু আছে বই কি, আর সেই জন্যই তো মহারাজকে উঠতে বসতে বোকা বানাতে পারি। তবে দেখো, বোকা বানাতে গিয়ে নিজে প্যাচে না পড়ো। সেগুড়ে বালি, আমি নিজে নগরের বাইরে গিয়ে হাকিমের হাত থেকে টোটকা নিয়ে আসবো। টোটকা দেবে খাম্বাজ হাকিম, আর নাম হবে আমার। শুধু নাম নয়, সঙ্গে ইনাম। এই এতক্ষণে তুমি একটা ঠিকঠাক কথা বলেছ। ব্যাপার কি দাদু? মনে হচ্ছে যেন যুদ্ধই কোনো খবরের জন্য অপেক্ষা করছো। আমরা যে একেবারে হাঁড়ির খবর নিয়ে এসেছি। না না, হাড়ি খুন্তির দরকার নেই, তোরা শুধু আসল খবরটা বল দেখি। খবরটা হলো মন্ত্রীমশাই খাম্বাজ রাজার হাকিমের টোটকা আনাচ্ছেন, আর সেটা নেওয়ার জন্য নিজেই নাকি নগরের বাইরে অপেক্ষা করবেন। ও, যা ভেবেছি ঠিক তাই। এই তাহলে মন্ত্রীমশাইয়ের বিদেশি ওষুধ। হ্যাঁ, তুমি মনে মনে কি হিসেব নিকেশ করছো বলো তো দাদু? সে না হয় আমার মনে মনেই থাক, তোরা একটু তককে তককে থাক। হ্যাঁ, তোদের একটা কাজ করতে হবে। কিন্তু যাব কোথায়? কাজটা কোথায়? আমরা কিন্তু তৈরি আছি। কাজটা কি বলো দেখি? তবে শোন, হই হই করে নয়, এবার কিন্তু কাজটা বেশ গুছিয়ে করতে হবে, বুঝলি? যা, তাহলে তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। আপনি অত মন দিয়ে কি পড়ছেন মহারাজ? ব্যাপারটা কি মহারাজ? আপনি কি যেন একটা চিঠি নিয়ে তখন থেকে একবার এপাশ একবার ওপাশ করছেন। দেখে তো মনে হচ্ছিল এখনই ধপাস হয়ে পড়বেন। করবো না, ওদিকে কৃষ্ণচন্দ্র সমস্যায় পড়েছে। কৃষ্ণচন্দ্রের নাকি দাঁতে ব্যথা, আমাদের রাজ্যের বিলে ফেরত হাকিমকে পাঠাতে হবে। কেন, কৃষ্ণনগরে কি হাকিম বৈদ্য কম পড়েছে নাকি? আরে সেই জন্যই তো আমার মনে হচ্ছে এটা তোমার কাছে খুব সম্মানের ব্যাপার। কিসের সম্মান? বারে, ওখানে মন্ত্রী গোপাল থাকা সত্ত্বেও আমার হাকিমের ডাক পড়েছে বলে কথা। না না মন্ত্রী, তুমি বরং এক্ষুনি হাকিমকে ডেকে দাঁতে ব্যথার ওষুধ বানাতে বলো। যাও। বেশ মহারাজ, তাই তাহলে বলছি। হ্যাঁ, যাও যাও, জলদি করো জলদি করো। মন্ত্রী নিজে নগরের বাইরে হাকিমের জন্য অপেক্ষা করবে বলেছে। বুঝলে গিন্নি, অনেকদিন এই তিলের নাড়ু খাওয়া হয়নি, আজ একটু যত্ন করে বানাও দেখি। এই কয়েকদিন ধরেই তো দেখছি গো, খাচ্ছ দাচ্ছ আর পাশ ফিরে ঘুমোচ্ছ। ব্যাপারটা কি বলো তো? আজ আবার নাড়ু খেতে চাইছো? ব্যাপার একেবারে পরিষ্কার। মহারাজ কি তোমায় তাড়িয়ে দিয়েছে নাকি? সেগুড়ে বালি গিন্নি, এমন কোনো কাজই আমি করি না যার জন্য মহারাজ আমাকে ঘাড় ধাক্কা দিবেন। ওই তো গুড় তিল সবই এনেছো দেখছি। বেশ বেশ, তা না হয় বানিয়ে দিচ্ছি, তবে এটাও কান খুলে শুনে নাও। শুধু কান কেন, চোখ মুখ সব খুলে শুনছি। তুমি বলো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, তাই শোনো। বলছি এরকম আয়েশ করে বেশি দিন চলবে না। হ্যাঁ, যতদিন চলে ততদিনই না হয় চলুক। তারপর নাড়ুর বদলে হাতে ঘটি নিয়ে ঘুরতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কি সর্বনাশ! আরে সে না হয় যখন হবে তখন হবে, তবে এখন নাড়ুটা কিন্তু বেশ কড়া করে বানাতে হবে। ততদিন যে তোমার হাতের নাড়ু খাইনি গিন্নি। না,
আজ মনে হচ্ছে ওনাকে নাড়ুতে ধরেছে। যতক্ষণ না করে দেব ততক্ষণ একেবারে জ্বালিয়ে মারবে। ও টোটকা তো একটা বানিয়ে ফেললাম, এখন এটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলেই হয়। অনেকটা রাস্তা চলে এলাম, না এবার একটু জিরিয়ে নিতে হবে, তারপরে না হয় আবার যাব। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ হ্যাঁ খুঁজছি তো, কিন্তু তোমরা জানলে কি করে বাছারা? জানার আর কি আছে, তোমাকে দেখেই তো বুঝতে পেরে গেছি। বাহ 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 বাহ, তোমরা তো বেশ বুদ্ধিমান। তবে আমাদের মন্ত্রী মশাই কিন্তু আমাদের থেকেও বুদ্ধিমান। আমি তো তার জন্যই অপেক্ষা করেছি। আমার এই ঝোলায় একটা টোটকা আছে, সেটা ওর হাতে দিলেই আমার কাজ শেষ। তবে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলে যে তোমাকে ওই পথ দিয়ে যেতে হবে। এসো, আমি তোমাকে রাস্তাটা দেখিয়ে দিই। বেশ, তবে এবার আমরা আসি। তুমি বরং যাও, তোমার কাজ শেষ করো। আমাদের কাজ কিন্তু শেষ। বাচ্চাগুলোকে দেখে বেশ কাজেরই মনে হলো। যাই যাই, এবার না হয় আরেকটু এগিয়ে দেখি। এই যে হাকিম সাহেব দেখছি একেবারে ঠিক সময়ে চলে এসেছেন। এসেছি, আরে সঙ্গে টোটকাটাও এনেছি। তবে এসব জিনিস কি আর খালি হাতে নিতে আছে? তাই আমিও সঙ্গে কিছু নিয়ে এসেছি। ব্যাস ব্যাস, এবারে এই অব্যর্থ টোটকা দিয়ে আমি মহারাজের দাঁতের ব্যথা একেবারে ভোঁতা করে দেব। না, মন্ত্রী যে বলল কি সব টোটকা আমদানি করে আমায় একটু স্বস্তি দেবে, কই তাকেই তো দেখছি না। এসে গেছি মহারাজ, একেবারে হাতে গরম টোটকা নিয়ে এসে গেছি। এসে যখন গেছো তখন যেটা এনেছো সেটা সেটা চটপট দিকে চালান করো দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই তো আনা মহারাজ। ওরে বাবা, এটা কি? ওরে বাবা, পেট বুক মাথা সব যেন কেমন গুলিয়ে গেল। এই মরেছে, আবার যে গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। কেন মহারাজ, কি হচ্ছে আপনার? কি হয়নি তাই বলো। বাবা, টোটকাটা যেমন টক তেমনি নোনতা। আমার দাঁতের ব্যথা কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে গেল। আচ্ছা কেলেঙ্কারি হলো, এবার আমি যাই কোথায়? মন থেকে আমি আর ছাড়ছি না। সে ধরা ছাড়া আপনার ব্যাপার মহারাজ। তবে আমি বলি কি, আপনি বরং তার আগে আমার আনা এই মন্ত্রপুত নাড়ু একটা খেয়ে দেখুন। মন্ত্রপুত নাড়ু? এই নাড়ুর অদ্ভুত গুণ মহারাজ, এক কামড়েই দেখবেন আপনার সব ব্যথা কেমন বেমালুম গায়েব হয়ে যাবে। না না না, তাহলে তো একবার খেয়ে দেখতেই হয়। নাড়ু কামড়াতে গিয়ে দাঁতটাই যে শেষে খুলে গেল। শুধু দাঁত নয়, সঙ্গে সঙ্গে আপনার ব্যথাটাও গেল মহারাজ। আরে আরে, তাই তো। সাবাস সাবাস গোপাল, না 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 না, তোমার এলেও আছে বলতে হবে। কিন্তু এটা তো গোপাল আপনাকে আগেই এনে দিতে পারতো মহারাজ, শুধু শুধু আপনাকে এতদিন কষ্ট দিল। তাও বটে তাও বটে। না না গোপাল, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। কি করব মহারাজ, আপনি যখন ঠকে শেখেননি তখন বাধ্য হয়েই আপনাকে ঠেকে শিখতে হলো। আপনার পোকা দাঁত তো অনেক আগেই তুলে ফেলা উচিত ছিল মহারাজ। তাও বটে। না 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 না, এখন বুঝেছি আমার উচিত শিক্ষা হয়েছে। তাহলে এবার আমাকেও ছেড়ে দিন মহারাজ। না 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 না, তোমাকে তো এখনো শিক্ষা দেওয়া বাকি আছে। তুমি যাবে কোথায়? এই টোটকা এখন
আমার সামনে বসে ঢক ঢক করে পুরোটা তোমায় গিলতে হবে। মরে যাব মহারাজ, মরে যাব। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। তাড়াতাড়ি খেয়ে নিন মন্ত্রী মশাই, তারপরে এই তিলের নাড়ু কটা আছে। ওরে আমার কি হবে রে, ওরে বাবা রে আমার কি হবে, আমার যে সব কটা দাঁতি উপড়ে যাবে। কি গো বলি শুনছো? এই দেখো দেখো আমার ভাইয়ের চিঠি এসেছে। হ্যাঁ উফ, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। তা কি লিখেছে শুনি আমার প্রিয় শ্যালক মিষ্টি বালক? সে লিখেছে যে এইবার ভাই ফোঁটায় নাকি সে আমার কাছে ফোঁটা নিতে আসছে। ব্যাস হয়ে গেল। ওই কি হয়ে গেল? না কিছু না, এবার শুধু ওই কাঁড়ি কাঁড়ি খাওয়া আর আমার ট্যাকের দফা রফা। আবার আবার উল্টো পাল্টা বকছো আমার ভাইয়ের নামে। ভালো হবে না বলে দিচ্ছি। কি চাই তোমার কাছে? একটু না হয় খেতেই ভালোবাসে ছেলেটা, তার জন্য এত খোঁটা। দেখো গিন্নি, আমার বাপু সোজা কথা, তোমার এই গুণধর ভাইকে আপ্যায়ন করে খাওয়ানো মানে আমার ধুতি খুলে হাতে চলে আসা, বুঝলে? কি এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো। কাল আগে আমার ভাইকে আসতে দাও, তারপর তোমার ট্যাগ থেকে আমি পয়সা গলিয়েই ছাড়বো। হ্যাঁ এই আমি বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। দূর দূর, আমি চললাম রাজবাড়ি। মহারাজ আজ দেখছি রানীমাও রাজসভায় উপস্থিত, তাহলে কি বিশেষ কোনো ঘোষণা মহারাজ? অবশ্যই মন্ত্রী। তা কি সেই ঘোষণা মহারাজ? সেটা না হয় তোমরা তোমাদের রানীমার মুখেই শোনো। কি গো রানী, বলো বলো। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে আগামী কাল ভাই ফোঁটা, আর আমার একমাত্র ভাই আসছে আমার কাছে ফোঁটা নিতে। তাই এই খুশির দিনে আগামীকাল রাজসভা বন্ধ থাকবে। সাধু সাধু। আরে হ্যাঁ মন্ত্রী, সকলে ছুটি হলেও তোমার কিন্তু ছুটি নেই। কেন মহারাজ, আমি আবার কি করলাম? আরে বাবা, তোমাদের রানীমার একমাত্র ভাই আসছে বলে কথা, তাই সমস্ত দেখভালের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। তুমি আমাদের রাজ্যের মন্ত্রী বলে কথা। ও সে আর এমন কি ব্যাপার? আমি রানীর মুখে শুনেছি যে আমার শ্যালক নাকি ভোলা ময়রার মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই আগামীকাল যেন ভোলা ময়রার সব মিষ্টি এই রাজবাড়িতে এসে পৌঁছয়, আর এই দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। যাক, এই ফাঁককালে আমিও কিছু কামিয়ে নেব। না না মহারাজ, এই মিষ্টি আনতে মন্ত্রী মশাই নয়, বরং আমি নিজে একাই যাব। আমি নিজে হাতে পরখ করে সব মিষ্টি আনতে চাই। ব্যাস হয়ে গেল। ভগবান বোধহয় আমার কপালের রেখাগুলো ভুল করে খড়ি মাটি দিয়ে লিখেছিল, তাই সহজেই ধুয়ে যায়। ঠিক আছে মন্ত্রী, তাহলে তোমারও ছুটি। যাও যাও, জমিয়ে ভাই ফোঁটায় আনন্দ উপভোগ করো। তাহলে রাজসভা আজকের মতো এখানেই মুলতুবি। গিন্নি, এক ঘটি জল দাও দেখি। এই নাও, ধরো ধরো। দাও দাও দাও। টুকি, জামাই বাবু, আমি এসে গেছি। ওরে বাবারে, আরেকটু হলেই দমটা আটকে যাচ্ছিল আর কি। ও মা, তুই এসে গেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। এই দেখো, আমি জামাই বাবুর জন্য ধুতি আর তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। দেখো দেখো আর দেখে কিছু শেখো। আমার ভাই এত দূর থেকে আমাদের জন্য এত কিছু কিনে আনলো, আর তোমার কিনা এখনো অব্দি একটা সুতো কেনারও সময় হলো না। কি করে শুনবো শুনি? মাসের শেষ, ট্যাক্সে খালি। ওই সব জানি না, এখন সোজা বাজারে যাবে আর ওর জন্য একটা জামা আর পায়জামা নিয়ে আসবে। খালি হাতে ফেরত আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ দূর বাবা, সব সময় এই জ্বালাতন আর ভালো লাগে না। এই বেশি কথা না, বেশি কথা না, বাজারে যাও বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চত্ব সব। ওই হে মদন,
আমাকে একটা ভালো দেখে পায়জামা দেখাও দেখি। তা কার জন্য গোপাল দাদা? আরে ওই যে শ্যালক, আমার শ্যালকের জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে গোপাল দাদা তুমি বরং এই পাজামাটা রাখো, এটা আজই শহর থেকে আনিয়েছি। এর জন্য কত দিতে হবে? বেশি নয়, ওই 5 টাকা মাত্র। ওরে বাপ রে বাপ, 5 টাকা? ইগো গোপাল দাদা, 5 টাকা দাম শুনতেই তোমার মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল কেন? না মদন, তোমার দোকানে দামটা বড্ড বেশি, আমি একটু অন্য জায়গায় ঘুরে দেখি। যা বাবা, দরদাম করে চলে গেল। কি রানীমা, রানীমা এই সাত সকালে হাটে কি করছেন? যাই তো গিয়ে দেখি। আসুন আসুন রানীমা, আমার কি সৌভাগ্য, আজ স্বয়ং রানীমা আমার কাছে ফল কিনতে এসেছেন। আবার কি লাগবে বলুন না রানীমা। দেখো, কাল তো ভাইফোঁটা, তুমি আমাকে বেশ কিছু বাছাই করা ভালো ভালো ফল দাও দেখি। হ্যাঁ হ্যাঁ রানীমা, তার বলতে সে তো না হয় দেব, কিন্তু এতগুলো ফল আপনি একাকি করে নিয়ে যাবেন রানীমা? এক কাজ করুন রানীমা, আমি না হয় আপনার সাথে গিয়ে ফলগুলো রাজবাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, তার কি দরকার, গোপাল থাকতে তুমি যাবে কেন? এ কি গোপাল তুমি? হ্যাঁ রানীমা, দিন না, এগুলো না হয় আমি রাজবাড়ি পৌঁছে দিচ্ছি। তুমি অযথা এত কষ্ট করবে কেন? না না রানীমা, ভাইফোঁটার কেনাকাটা বলে কথা, আর আমিও তো আপনার ভাইয়েরই মতন, তাই না রানীমা? এই যে ফলওয়ালা, তোমার সব ফল ভালো হবে তো? একদম, সব টাটকা মিষ্টি ফল। কই দেখি, রানীমার নিজের ভাই খাবে বলে কথা, পরখ করে দেখতে হবে না? আপেলটা মোটামুটি মিষ্টি আছে বুঝলেন, এই ঝুড়ির আপেলগুলোই দেবে। হ্যাঁ এই নাও। সামলে সামলে গোপাল, এতগুলো ফল একসঙ্গে নিতে তোমার যে ভারী কষ্ট হবে। তাতে কি হয়েছে রানীমা, আমি তো আপনার ভাইয়েরই মতো, আপনি যত ইচ্ছে কেনাকাটি করুন, এই গোপাল ভাই নিজের কাঁধে করে সব কিছু রাজবাড়ি পৌঁছে দিয়ে আসবে। রাজবাড়ির এক কর্মচারী এক্ষুনি এসে পড়বে, তোমাকে এত কষ্ট করতে হবে না গোপাল। না রানীমা, তার দরকার নেই, আপনার এই গোপাল ভাই একাই 10 জনের সমান। চলো গোপাল, তাহলে আরো কিছু কেনাকাটা করে নিই। কই গিনি, কোথায় গেলে? বাবা কি খাটনি গেল গো, এক ঘটি জল দাও দেখি। কই দেখি দেখি, জামাই বাবু আমার জন্য কি এনেছেন? ও মা, এ কি, জামাই বাবুর হাত তো খালি। সে কি? তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই গো? আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাই, ভাই ফোঁটায় দিদির বাড়ি এসেছে, তার জন্য তুমি জামাই বাবু হয়ে কিছুই আনলে না? কি আর করবো বলো গিন্নি, বাজারে জিনিসপত্রের যা আগুন দাম, সব দিক বিবেচনা করে তবেই তো আনবো নাকি। আমার ভাইয়ের বেলায় অমনি বাজারে আগুন লেগে গেল বুঝি? ঠিক আছে ঠিক আছে। দিদি, জামাই বাবু তো আমার জন্য ভোলা ময়দার মিষ্টিও আনেনি। তুমি তো জানো আমি কত মিষ্টি খেতে ভালোবাসি। এবার কি হবে দিদি? দিদি ঠিকই তো, তা মিষ্টি কোথায়? কাল যে ভাই ফোঁটা, তা ভাইকে আমি শুধু বাতাসা খাইয়ে ফোঁটা দেব নাকি? এই তুমি তোমার ভাইকে বাতাসা খাওয়াবে না নকুলদানা খাওয়াবে, তা তোমার ব্যাপার। আমি বাবা আর আমার ট্যাঙ্ক খালি করে কোনো বাজার করতে পারবো না, এতে ভাই ফোঁটা হোক আর ছাই না হোক। এত বড় কথা? আমার একটা মাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা? এই শোনো, কাল কিন্তু সকাল সকাল মিষ্টির হাঁড়ি আনা চাই চাই, নইলে কিন্তু আমি কাল এই বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। হ্যাঁ, এই আমি বলে রাখলাম। এই কথা চলে আয়। চত্বশো, ঠিক আছে, আমিও দেখবো যে কি করে তুমি আমার ট্যাগ থেকে পয়সা করি খসা। বাবা, আমার নামও গোপাল ভাঁড়, এবার আমিও এমন একটা বুদ্ধি ফাঁদবো না, শুধু দেখবে এবার। ওই দেখো, আরে দেখো রানী, কে এসেছে দেখো, আমার আদরের একমাত্র শ্যালক। প্রণাম নেবেন জামাই বাবু। দিদি প্রণাম। তা তোকে কতদিন পর দেখলাম রে ভাই, আয় 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 আমার কাছে আয়।
আচ্ছা রানী, হয়েছে হয়েছে, এবার তো ওকে অন্দরমহলে নিয়ে যাবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আয় ভাই, ভেতরে আয়। দিদি দিদি তাড়াতাড়ি দেখবে এসো, জামাই বাবু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন সং সাজছে। ওই ওই দেখি দেখি দেখি, মলজা খুব যে টেকো মাথায় চিরুনি ঘষা হচ্ছে। তা তো সেজে গুজে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেন জানো না, আজ ভাই ফোঁটা। তা তো জানি, তা তুমি চললে কোথায়? কেন, রাজবাড়ি ফোঁটা নিতে। কি ফোঁটা নিতে? তা কে দেবে তোমায় ফোঁটা শুনি? কেন, আমার দিদি রানীমা। কি? হ্যাঁ গিন্নি, তার জন্যই তো এত সাজুগুজু। রানীমা তোমায় নিজের মুখে বলেছেন? তা বলেনি তো কি হয়েছে, বলবে বলবে গিন্নি, বলবে, আলবাত বলবে। আর শুধু বলবেই নয়, সঙ্গে ফোঁটাও দেবেন। আমার ভাইয়ের ফোঁটার কি হবে? তোমায় যে মিষ্টি আনতে বলেছিলাম, বাজার করতে বলেছিলাম। হ্যাঁ, সে তুমি আর তোমার ভাই জানো। আমি তো আগেই বলেছিলাম গিন্নি যে আমি আমার ট্যাকের কড়ি খরচ করে এই বেটা শালাকে খাওয়াতে পারবো না, তাই আমি চললাম রাজবাড়ি। চলে গিন্নি। কি দিদি, এই জামাই বাবু যা চলে গেল, যা এবার আমার ফোঁটার কি হবে? তাহলে কি সত্যি সত্যি বাতাসা খেয়ে আমাকে ফোঁটা নিতে হবে নাকি? ও দিদি, দুঃখ করিস না ঘটা, দুঃখ করিস না, আমিও তোর দিদি। দেখি তোর জামাই বাবু একা কিভাবে ফোঁটাটা নেয়। হ্যাঁ, আমার মনে হয় দিদি জামাই বাবুর মনে নিশ্চয়ই কোনো মতলব আছে গো। হ্যাঁ, মতলব চলছে। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। তাই আমরাও তোর জামাই বাবুর পিছু নেব, আর একদম ফোঁটা নেওয়ার মুহূর্তে সেখানে উপস্থিত হব। কি বুদ্ধি গো দিদি, জামাই বাবুর সঙ্গে থেকে থেকে তোমার মাথাটা বেশ খোলতাই হয়েছে। তাই চলো, আমার ভাইপোটা ভেস্তে দেওয়া এবার দেখাচ্ছি মজা। চল। ওই দেখ, গোপাল দাদু যাচ্ছে। গোপাল দাদু, গোপাল দাদু। আরে তোরা এখানে এখন? তা ফোঁটা হয়েছে তোদের? হ্যাঁ দাদু, প্রতিবারের মতন এবারেও পুঁটি আমাদের ফোঁটা দিয়েছে। বাহ, এটা খুব ভালো কথা রে। দাদু, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাজবাড়ি। দাদু দাদু, আজকের দিনে তুমি আমাদের মিষ্টি খাওয়ালে না তো? এই সেরেছি, আজকে যে অনেক দেরি হয়ে গেছে রে, তা অন্যদিন খাস। হ্যাঁ না দাদু, আজকেই খাওয়াতে হবে। তাও আবার ভোলা ময়নার মিষ্টি। কি করি কি করি, পকেট যে ফাঁকা। ঠিক আছে, চল তবে। কি মজা কি মজা, গোপাল দাদু মিষ্টি খাওয়াবে। গোপাল দাদু মিষ্টি খাওয়াবে খাওয়াবে। চল চল চল। কি মজা কি মজা। কি ভোলা, তোমার মিষ্টির আয়োজন কত দূর? সব মিষ্টি হয়ে গেছে রানীমা। হ্যাঁ, সব মিষ্টি হয়ে গেছে। ওই দেখুন না, দেখুন দেখুন, আপনি যা যা বলেছিলেন তার সব ওই থরে থরে সাজানো আছে। কিন্তু আপনি আবার ওই কষ্ট করে আসতে গেলেন কেন রানীমা? হ্যাঁ, আমি তো ওই কাউকে না কাউকে দিয়ে এই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারতাম। তাতে কি হয়েছে ভোলা? আসলে আমার একমাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা, তাই মহারাজকে বুঝিয়ে আমি একাই এসেছি এই মিষ্টি নিতে। একই রানীমা, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ ভাইফোঁটা তো, তাই মিষ্টি নিতে এসেছি। তা কি কি মিষ্টি নিলেন রানীমা? ওই তো দেখো, সব সাজানো আছে। এই সুযোগ বাচ্চাদের বিনা পয়সায় মিষ্টি খাওয়ানোর। তা হ্যাঁ গো ভোলা, ওই দেখি তোমার কটা মিষ্টি খেয়ে রাজবাড়িতে মিষ্টি পাঠাচ্ছ বলে কথা, তাদের গুণাগুণ পরীক্ষা করে দেখতে হবে না? ওই দেখি দেখি। হ্যাঁ রে, তোরাও দাঁড়িয়ে আছিস কেন? তোরাও খা। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই বলবি কেমন খেতে হয়েছে। হ্যাঁ, খা খা খা। এই এই কি হচ্ছে গোপাল? হ্যাঁ, কি হচ্ছে? থামো থামো বলছি, থামো। না ভোলা, সত্যি তোমার মিষ্টির তুলনা হয় না। সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। না গোপাল দাদু,
সত্যি মিষ্টিগুলো খুব ভালো খেতে। মিষ্টি খাওয়া হলো তো? তাহলে এবার তোরা আয়। আচ্ছা দাদু, এই চল চল। এটা কি হলো গোপাল? কি হলো? আরে বাবা, কি হলো ওই কথা রেখে এখন চটপট এগুলো আমার মাথায় তুলে দাও দেখি। রাজবাড়ি যেতে দেরি হয়ে গেল যে। তুমি নেবে? হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? ছি ছি গোপাল, তুমি কেন নিতে যাবে? আমি এক্ষুনি লোক ডাকাচ্ছি। কেন রানীমা? আমি তো আপনার ভাইয়েরই মতন, এইটুকু তো আপনার জন্য করতেই পারি রানীমা। সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। চলুন চলুন রানীমা, অনেক যে দেরি হয়ে গেল, সময় যে বয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সত্যি আমি এত চালাক লোক দেখেছি, কিন্তু ওই গোপালের মতন চালাক জন্মেও দেখিনি। বাপরে বাপ। ওই গো গিন্নি, বলি হলো? আর কতক্ষণ এইভাবে চাতক পাখির মতন পথ চেয়ে বসে থাকবো? আসছি। এই বলি দাঁড় কাকের মতন সকাল সকাল এত চিৎকার করছো কেন? গলায় কি কিছু আটকেছে? জানোই তো আজ এত বছর পরে আমি বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার ভাই ফোটায়, তাই সাজতে একটু দেরি তো হবেই নাকি? অনেক হয়েছে, এবার দয়া করে গাড়িতে উঠে আমাকে কৃতার্থ করো। এই মন্ত্রী মশাই, গিন্নিকে নিয়ে কোথায় চললেন? ভাই ফোঁটা দিতে। আপনি আবার কবে থেকে ফোঁটা দিতে শুরু করলেন মন্ত্রী মশাই? ধুর উজবুক, আমি কেন ফোঁটা দেব? ফোঁটা দেবে আমার গিন্নি তার ভাইকে। ও তাই বলুন, আমি তো কি না কি ভাবছিলাম। তা তোমার প্রশ্ন উত্তরের পাঠ শেষ হলো, এবার কি আমরা যেতে পারি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ। আমি আবার আপনাকে যেতে কখন আটকালাম? আসুন আসুন আসুন। যত সব। এই গাড়ন, গাড়ি চালাও গাড়ি চালাও। কি গোপাল, তুমি মাথায় করে মিষ্টির হাঁড়ি আনছো কেন? ছি 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 রানী, এটা কিন্তু তোমার একদম করা উচিত হয়নি। আমি কি করব মহারাজ? গোপালই তো মিষ্টির হাঁড়ি মাথায় নেওয়ার জন্য নাছোড় বান্দা। ক্ষমা করবেন মহারাজ, আসলে আমার নিজের তো কোনো দিদি নেই, তাই রানীমার এইটুকু সাহায্য করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করেছি। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। আহা, কে আছো? আরে গোপালের মাথা থেকে আগে ওগুলো নামাও। ঠিক আছে মহারাজ, এবার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দাঁড়াও গোপাল। আপনি আমায় ডাকলেন রানীমা? হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজবাড়িতেই খাবে, আর শুধু খাবেই না, আমি তোমাকে ভাই ফোঁটাও দেব। এটা কি বলছেন রানীমা? হ্যাঁ আমি ঠিকই বলছি মহারাজ। আমার এই সিদ্ধান্তে আপনার কোনো আপত্তি নেই তো? কি বলছো রানী? এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজবাড়িতেই থেকে যাও। যথা আজ্ঞা মহারাজ। ধন্যবাদ রানীমা। কি গোপাল, এবার খুশি তো? আশা করি তোমার দুঃখ আমি কিছুটা হলেও মেটাতে পেরেছি। একজন দিদি তো পারে একজন ভাইয়ের দুঃখ ঘোচাতে, তাই না রানীমা? ঠিক বলেছো গোপাল। তা মহারাজ, ফোঁটার জন্য আপনাকে যা যা আনতে বলেছিলাম তা আপনি এনেছেন তো? এই যা, আমি তো একদম ভুলে গেছি রানী। এবার কি হবে? আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আমি এই এক্ষুনি যাব আর আসবো। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, এখন কি হবে? এই নিন রানী, আপনার ফোঁটার সামগ্রী। এতে আপনার পান, ধান, দুব্বা, চন্দন, প্রদীপ ছাড়াও বাকি সব জিনিস আছে। বাহ বাহ গোপাল, আজ তুমি আমাকে বাঁচালে, নইলে। তাহলে এবার ফোঁটা দেওয়া শুরু করি। হ্যাঁ গোপাল, তুমি এবার ফোঁটা নেওয়ার জন্য বসে পড়ো। দাঁড়ান রানীমা। কি গিন্নি, তুমি কি ভেবেছিলে? আমার ভাইয়ের ফোঁটা বন্ধ করিয়ে এখানে চুপটি করে ফোঁটা নেবে?
আর কেউ জানতে পারবে না। বলি তোমার লজ্জা করে না? আমি কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে দেখিনি। হ্যাঁ বাবা রে বাবা। আচ্ছা 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 গোপাল বউ, আচ্ছা রাগ করো না। আমি বলি কি, তোমার ভাইয়ের ফোঁটাটাও তুমি না হয় এইখানেই দাও। আর ভাই ফোটার খাওয়াটাও না হয় এইখানেই করো। বাবা, এটাই তো আমি চেয়েছিলাম। কে কি বলছেন রানীমা? এটা কি কখনো হয়? কেন হয় না? হওয়ালেই হয়। নাও নাও নাও, আর দেরি না করে ঝটপট ওটাটা দেওয়ার ব্যবস্থা করো তো রানী। হ্যাঁ মহারাজ। আর এই যে তোমরা সবাই এখানে চুপটি করে বসো তো। আর আমরা একে একে ফোঁটাগুলো দিতে শুরু করি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এইবার রসগোল্লা খাও গোটা গোটা। তাহলে এইবার মিষ্টি মুখের পালা। এই সবাইকে মিষ্টি দাও, মিষ্টি দাও। আরে গোপাল, আস্তে আস্তে, আরে এখনো যে দুপুরের খাওয়াও বাকি। উনি আপনি ভাববেন না মহারাজ, তার জন্য আমি আর আমার এই শ্যালকই যথেষ্ট। দেখলে গিন্নি, কিভাবে আমার প্যাকের কড়ি খরচ না করে শুধুমাত্র বুদ্ধির জোরে এই ভাই ফোঁটাটা কেমন কাটিয়ে দিলাম। সত্যি জামাই বাবু, আমি জানতাম আমি একাই বোধহয় খুব কিপটে, কিন্তু আপনি তো দেখছি আমারও ওপরে। একেবারে বিশ্বের সেরা আর কিপটে, তাই না দিদি?